স্মার্টফোন মার্কেটের খুব বাজে অবস্থা, ভয়াবহ অবস্থা, খুবই দৈন্য দশা চলতেছে, এটা আমরা সবাই জানি। বাট কতখানি সেই রিয়েল পিকচারটা বোঝার জন্য আজকে একটা পারফেক্ট ক্যান্ডিডেট আমাদের সামনে উপস্থিত হয়েছে, রেডমি নোট সিরিজের ফোন। আমি কেন এদেরকে পারফেক্ট ক্যান্ডিডেট বলতেছি জানেন? কারণ এই রেডমি নোট সিরিজের ফোন দিয়ে আমরা অ্যাকচুয়ালি ভ্যালু ফর মানি স্মার্টফোন পাওয়া শুরু করছি। আপনাদের মনে আছে কিনা রেডমি নোট 5 এআই, নোট 5 প্রো, রেডমি নোট 7 সবচেয়ে পপুলার, সবচেয়ে ভ্যালু ফর মানি ডিভাইস, যেগুলো মানুষ মানে মুড়ির মতন কিনছে। সেইখানে আজকে সময়ের বিবর্তনে 7 থেকে 8 বছর পরে রেডমি নোট 17 সিরিজে এসে ভ্যালু ফর মানি পর্যন্ত ওয়ার্ডটা খুঁজে পাওয়া যাচ্ছে না, এতখানি বাজে অবস্থা। লঞ্চ হয়েছে প্রায় 2 সপ্তাহেরও বেশি সময় আগে, বাট কোনো সারা শব্দ নাই। আগে নোট সিরিজ লঞ্চের 1 মাস আগে থেকে টেক কমিউনিটিগুলোতে, গ্রুপগুলোতে হাউকাও চলতো, বাট এখন এমন পরিস্থিতি তারা পৌঁছাইছে, মানুষ পাত্তাই দিতেছে না। মানুষের জানেও না ম্যাক্সিমাম মানুষ যে নোট 17 লঞ্চ হয়ে গেছে। নোট 16 সিরিজ তারা স্কিপ করছে। নোট 15 সিরিজের সাথে যদি এদের একটু কম্প্যারিজনটা দেখেন তাহলে বুঝবেন যে কতখানি ফল ডাউন হয়েছে শাওমি নোট সিরিজের। আসেন আমরা রেডমি নোট 17 অ্যান্ড নোট 17 প্রোর ফার্স্ট ইমপ্রেশনটা জানি। এগুলো চাইনিজ ভ্যারিয়েন্ট, চাইনিজ লঞ্চ, যাতে আপনারা প্রপার ইনফরমেশনটা পান, কী কী স্পেক ডেলিভার করতেছে সেইটুকু বুঝতে পারেন। সেই জন্য হচ্ছে আমাদের আজকের এই ফার্স্ট ইমপ্রেশন ভিডিও। আমার মূল টার্গেট এই ভিডিওটা থেকে বোঝানোর যে ভাই কতখানি আসলে ডাউনফল হয়েছে। অ্যান্ড বাই দ্য ওয়ে, আমি আশিকুর রহমান তুষার আছি, আপনারা দেখছেন এটিসি অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি। এক যুগ এর বেশি সময় ধরে আমাদের দেখতেছেন, মানে অদ্ভুত লাগতেছে। নোট 7, নোট 17 এই 10টা সিরিজের মাঝখানে এতখানি ব্যবধান হয়ে গেল, মানে পুরো উলটপালট হয়ে গেছে স্মার্টফোন ইন্ডাস্ট্রি। অ্যান্ড থ্যাঙ্কস টু রিও ইন্টারন্যাশনাল, তারা আমাদেরকে হচ্ছে নোট 17 অ্যান্ড নোট 17 প্রো পাঠাইছে। দেশে খুব সম্ভবত শুধুমাত্র তাদের কাছেই আছে। রিও ইন্টারন্যাশনালের তো অনেক বড় কাস্টমার বেস, আপনারা সবাই রিও ইন্টারন্যাশনাল চিনেন। নোট 17-এর দাম 30,000 টাকার একটু বেশি, নোট 17 প্রো এর দাম হচ্ছে 40,000 টাকা দামের একটু বেশি। যদিও প্রাইস নিয়ে আমরা খুব একটা কনসার্ন না, কারণ আমরা ভিডিওর শুরুতে ক্লিয়ারলি বলে দিচ্ছি এগুলো এখন কেউ কিনবেন না, কেনার কোনো মানে নাই। আমরা একটু গভীরে যাই, দেখি কতখানি বাজে অবস্থা এদের। সবার আগে যদি নোট 17টা ধরি, নোট 15-এর যে বেস ভ্যারিয়েন্টটা ছিল সেটার সাথে যদি কম্পেয়ার করি, ফার্স্ট অফ অল ভাই ফোনটা অনেক বেশি মোটা হয়েছে, আগের থেকে ভারী হয়েছে। আইপি রেটিং রেটিং কমে গেছে, আগে IP66 ছিল, এখন 65 হয়েছে। হ্যাঁ, একটা ভালো ব্যাপার যে কর্নিং গোরিলা গ্লাস 7 এর ব্যাক প্রোটেকশন অ্যাড করা হয়েছে। এরপরে আমরা যদি হার্ডওয়্যারের দিকে দেখি, আগে স্ন্যাপড্রাগন 6 Gen 3 পাইতেন আপনারা নোট 15-এর ক্ষেত্রে, এবার তারা দিচ্ছে স্ন্যাপড্রাগন 4 Gen 4 ন্যানোমিটার আর্কিটেকচারের প্রসেসর, বাট বড় একটা মানে নিচের দিকে গ্যাপ দিছে, পিছন দিক দিয়ে লাভ দিছে। আগে ছিল 6GB র্যাম, 8GB র্যাম, 12GB র্যাম অপশন, অ্যান্ড এইবার 12GB র্যামের কোনো অপশনই নাই, 6GB এবং 8GB। আপনি 256GB এই ফোনটার ক্ষেত্রে হাইয়েস্ট অপশন পাচ্ছেন চাইনিজের ক্ষেত্রে, এর বেশি অপশন তারা রাখেই নাই। আগের মতোই LPDDR4X র্যাম, UFS টাইপ 2.2 স্টোরেজ, উন্নতির কোনো লক্ষণ নাই। কিছু জায়গায় আগের মতো টিকে আছে, কিছু জায়গায় একটু ব্যাকস্টেপ দিছে। ডিসপ্লেটার ক্ষেত্রে আগের থেকে সাইজ বড় হয়েছে, ঠিক আছে, বাট আগে 12 বিট কালারের ডিসপ্লে প্যানেল পাইছিলাম আমরা, এবার 8 বিট কালারে আছে ভাই। পিক ব্রাইটনেসের ক্ষেত্রেও আমি যতখানি দেখতেছি কমছে, বাড়ে নাই কিছু। প্রাইমারি ক্যামেরার ক্ষেত্রে হান্টার 400-এর যেই 50 মেগাপিক্সেল প্রাইমারিটা দিছিল, ওইটা 4K 30fps সাপোর্ট করতো রেডমি নোট 15-এর ক্ষেত্রে। বাট নোট 17-এ এসে তারা 50 মেগাপিক্সেল ক্যামেরা দিছে ঠিকই, এইটা কোনো রিনাউন্ড সেন্সর বলে আমার মনে হচ্ছে না এখন পর্যন্ত, বা আগের থেকে বেটার সেন্সর বলে মনে হচ্ছে না। অন্যদিকে এটা ম্যাক্স 1080p 30fps ভিডিও করতে পারে রিয়ার ক্যামেরা। তবে বলার মধ্যে একটা জায়গায় ডেফিনেটলি বাড়ছে, সেটা হচ্ছে ব্যাটারির ক্ষেত্রে একটা বড় জাম্প দিছে। আগে 5800 mAh ছিল, এবার 8000 mAh দিছে। এগুলো হাই ডেন্সিটি ব্যাটারি অ্যান্ড 45 ওয়াট চার্জিং আগেও ছিল, এখনও আছে। 22.5 ওয়াটের রিভার্স ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে। এই হচ্ছে নোট 15 ভার্সেস নোট 17-এর পার্থক্য এবং ব্যবধান। ওকে, এরপর আমরা প্রোতে চলে যাই। নোট 15 প্রো মানে এটার আগের সিরিজ যেটা ছিল ভার্সেস নোট 17 প্রো। যদি আউটসাইডে দেখি, নোট 17 প্রো অনেক মোটা হয়েছে, আগের থেকে অনেক ভারী হয়েছে। আইপি রেটিং আগে যা যা ছিল সেটাই হাইয়েস্ট অ্যান্ড সেটাই মেনটেন করছে, অ্যান্ড SGS-এর 5 স্টার ওই ড্রপ প্রোটেকশন দিছে। ডিউরেবিলিটির ক্ষেত্রে চাইনিজ ফোন কোম্পানিগুলো মোস্ট ডেফিনেটলি ভালো জিনিস দেয়, এখানে আসলে দোষ ধরার কোনো জায়গা নেই। আমি যদি হার্ডওয়্যারের দিকে দেখি, ডায়মেনসিটি 7400 আলট্রা ছিল লাস্ট টাইম, এবার আমরা বেটার
কিছু দেখার এক্সপেক্ট করব, তাই না? বাট এবার ডাউনগ্রেড করে স্ন্যাপড্রাগন 6s Gen 4 আসছে, যেটায় আপনি যদি সিপিইউ স্কোর দেখেন, জিপিইউ স্কোর দেখেন, ক্যাপাবিলিটি দেখেন, ডেফিনেটলি ইনক্রিমেন্টাল ডাউনগ্রেড। অন্যদিকে 8 GB র্যাম 12 GB র্যাম অপশন ছিল আগে, 256 512 GB স্টোরেজ অপশন ছিল। এবার আমরা দেখতেছি 8 GB র্যামের মধ্যে মাল্টিপল তারা অপশন করছে, আর 12 GB ক্ষেত্রে অপশনটা একটু লিমিটেড রাখছে। আগেও LPDDR4X র্যাম ছিল, UFS 2.2 স্টোরেজ ছিল, এবারও LPDDR4X র্যাম অ্যান্ড UFS 2.2 স্টোরেজ। এখানে অ্যাটলিস্ট UFS 3.1 খুবই জরুরি, হয়তোবা তারা হায়ার স্টোরেজ ভ্যারিয়েন্টের ক্ষেত্রে UFS 3.1 দিছে, চাইনিজের ক্ষেত্রে আই ডোন্ট নো 512 GB ক্ষেত্রে দিতে পারে, বাট আমরা তো কিনি বেস ভ্যারিয়েন্ট ভাই, সেখানে UFS 2.2 পাচ্ছি। এইবার তারা র্যাম রম অপশন কম দিতে যাচ্ছে, ইচ্ছা করে কম দিতে যাচ্ছে, স্টোরেজ টাইপ কম রাখতেছে, র্যাম টাইপ কম রাখতেছে, কোনোভাবে আপগ্রেডের দিকে যাওয়ার প্রশ্নই আসতেছে না। সো বোঝা যাচ্ছে র্যাম রমের প্রাইসের কারণে কিন্তু খুব বাজে একটা ইফেক্ট পড়ছে। ডিসপ্লের ব্যাপারে হ্যাঁ, আগের বারও ভালো পাইছি, এইবারও ভালো পাইছি, আমি খারাপ কিছু কোনোভাবে বলবো না। অন্যদিকে ক্যামেরার যদি যাই, আগে আলট্রাওয়াইড লেন্স ছিল 15 প্রোতে, সেই আলট্রাওয়াইড লেন্সটা এবার হারায় গেছে। ভিডিওর ক্ষেত্রে 15 প্রোতে 4K 30 FPS সাপোর্ট পাইতেন, এখানে একটা 40,000 টাকা দামের উপরের ডিভাইসের ক্ষেত্রে আমি আলট্রাওয়াইড লেন্স তো পাচ্ছি না, পাশাপাশি 1080p 30 FPS এর ভিডিও ম্যাক্স। বুঝতে পারতেছেন, যত দিক দিয়ে কস্ট কাটিং করা যায়, যত দিক দিয়ে আটকানো যায়, সব দিক দিয়ে আটকানোর চেষ্টা করা হয়েছে। ওই যে একটা মাত্র জায়গা বাদে, সেটা হচ্ছে ব্যাটারি আগে ছিল 7000 mAh, এবার ওরা 9000 mAh এর ম্যাসিভ একটা ব্যাটারি দিছে, 67 ওয়াটের চার্জার আপগ্রেড করছে, সেটা বক্সেই পেয়ে যাবেন আপনি। রিভার্স ওয়্যার চার্জিংটাও এবার ফিচার রাখছে। চার্জিং অ্যান্ড ব্যাটারি সেকশনে আসলে কোনো কমতি দেয় নাই, আগের থেকে ভালো পরিমাণ আপগ্রেড দিছে, যেটা হওয়া দরকার ছিল। এছাড়া মোটামুটি সব জায়গাতেই আপনি আগের তুলনায় কম পাচ্ছেন অনেস্টলি। ইভেন ব্লুটুথ ভার্সনের ক্ষেত্রেও কী করতেছে জানেন, নট জাস্ট শাওমি, অন্যরাও। আগে ব্লুটুথ 5.4 দেখতাম একটা বাজেট ফোনের মধ্যে দিয়ে দিত, এখন ব্লুটুথ 5.1 5.2 ডাউনগ্রেড। এখন যখন আমরা পার্থক্যগুলো বুঝলাম, দেখি হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সে কী করছে। সো নোট 17টা এটা পুরো ফ্ল্যাট করে ফেলছে, কার্ভের কোনো বালাই এখানে নাই, কার্ভ অনেকে এখন পছন্দও করে না, ওরা কার্ভের কোনো কিছু রাখে নাই, খুব সিম্পল টাইপের জিনিসপাতি রাখছে। আমার কাছে এটা নোট সিরিজের ফোন কম, রেডমির যে নাম্বার সিরিজ থাকে রেডমি 17 এই টাইপের বেশি মনে হচ্ছে। রেডমি নোট 17টার হ্যান্ডফিল অতটা ভালো না ভাই, এটা প্রিমিয়াম কোনোভাবে বলা যাবে না, খুবই নর্মাল টাইপের হ্যান্ডফিল। হ্যাঁ, প্লাস্টিক ব্যাগ দিছে, পিছনের গ্লাসটা ওরা কর্নিং গোরিলা গ্লাস 7 প্রোটেকশনের কথা যেহেতু বলছে, সো এখানে গোরিলা গ্লাসের প্রোটেকশন দিছে, এটা ভালো ব্যাপার। বাট হ্যান্ডফিলটা খুবই সাধারণ, স্পেশালি ফ্রন্টের বেজেলসটা ভাই মাত্রাতিরিক্ত বড়। 30,000 টাকার ফোনে এত বড় বেজেলস নিয়ে খুবই দৃষ্টিকটু লাগে মোস্ট ডেফিনেটলি। এবার কিন্তু ডিসপ্লে অনেক বড় হয়ে গেছে, 7 ইঞ্চ ডিসপ্লে। এটা 1080p অ্যামোলেড প্যানেল, 120 Hz রিফ্রেশ রেট, অপটিক্যাল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 1800 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস, এগুলো সব কিছু মেনটেন করতেছে। এইসব সাইডে আমি ঠিকঠাক পাইছি মোটামুটি। বেজেলসটা নিয়ে আমি মোস্ট ডেফিনেটলি কমপ্লেন করব। ডিসপ্লে কোয়ালিটি হয়তো বা স্লাইটলি বেটার হইতে পারতো, আমরা ইউজুয়ালি 18-20 হাজার টাকার যে ডিভাইসগুলো সেগুলোতে এমন ডিসপ্লে এক্সপেক্ট করি অ্যান্ড এমন পাই। খারাপ কিছু না ভাই, আসলে মানে যেই দামে আমরা পাইতে অভ্যস্ত তার থেকে দামটা অনেক বেশি বাইরে গেছে। তার থেকে বড় একটা মেজর ইস্যু এই নোট 17-এর ক্ষেত্রে স্টেরিও স্পিকার নাই। এখানে একটা সিঙ্গেল ফায়ারিং বটম স্পিকার দিছে, স্টেরিও স্পিকার এক্সপিরিয়েন্স আপনি এখানে মিস করতেছেন। আচ্ছা, এরপর যদি আমরা হার্ডওয়্যারের ক্ষেত্রে চলে যাই, স্ন্যাপড্রাগন 4 Gen 4। স্ন্যাপড্রাগন 4 সিরিজ শুনলে আমার মাথায় সর্বোচ্চভাবে 15,000 টাকা 18,000 টাকা এরকম হয়তো বা, বাট একটা চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন, সেগুলোর মধ্যে থেকে স্ন্যাপড্রাগন 4 Gen 4 দেখলে আসলে কষ্ট লাগে। কিন্তু আমি যদি দেখি 1 বছর আগে CMF ফোন 2 Pro খুব পপুলার ছিল, ওইটারও দাম বাড়ছে অনেক। তো সেটাতে ডায়মেনসিটি 7300 মোস্ট প্রবলি ইউজ করছিল আমার যতখানি মনে পড়ে। আপনি যদি স্ন্যাপড্রাগন 4 Gen 4 এর সাথে ডায়মেনসিটি 7300 কম্পেয়ার দেন, আপনি দেখবেন যে হচ্ছে সিপিইউতে বেশ কিছুটা পিছিয়ে, জিপিইউতে অনেকখানি পিছিয়ে এই স্ন্যাপড্রাগন 4 Gen 4। হ্যাঁ, রেগুলার লাইফে তো আপনি চলতে পারবেন, আপনার ইউজ করতে কোনো সমস্যা হবে না, স্মুথই থাকবে, স্লো ডাউন যে হয়ে যাবে এমন কিছু না, কারণ র্যাম বেশ ভালো পরিমাণে আছে, ওদের র্যাম ম্যানেজমেন্টও মোটামুটি ভালো আছে। কিন্তু স্পেক ডেলিভারি ওয়াইজ অনেকখানি কমে গিয়েছে, অ্যান্ড সেইটা আপনার মেনে নিতে হবে। এই হচ্ছে আর কি বর্তমান অবস্থা। এরপর যদি আমরা নোট 17 Pro এর কথা বলি, এটার হ্যান্ডফিল ভাই ভালোই লাগতেছে 17 Proটা। এটা ডিজাইনটাও খুব মিনিমাল করছে, ডিজাইনটাও খুব সুন্দর করছে 17 Proটা। এখানে স্টেরিও স্পিকার পাচ্ছি, আমি একদম কমপ্লিট IP রেটিং পাচ্ছি, এখানে মোটামুটি ঠিকঠাক আছে। বাট স্ট্যান্ডার্ডটা অনেকখানি নিচে নেমে গেছে, এইটা হচ্ছে মূল ব্যাপার-স্যাপার। এই ফোনটাও বেশ ভারী, বেশ মোটা। এটা যদি ডিসপ্লের কথা বলি, তাহলে একটা 6.83 ইঞ্চের অ্যামোলেড প্যানেল, 120 Hz রিফ্রেশ রেট, 1.5K রেজুলেশন দিয়েছে তারা, অ্যান্ড 3500
নিটস, পিক ব্রাইটনেস দাবি করতেছে ওই তো আপনি 1600-1500 নিটসের মতন HBM পাবেন, হুইচ ইজ গুড এনাফ। 12 বিট কালার আছে, কর্নিং গোরিল্লা গ্লাস ভিক্টাস 2 এর ফ্রন্ট প্রোটেকশন আছে, অপটিক্যাল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, যদিও ফিঙ্গারপ্রিন্টটা একটু নিচের দিকে, বাট নোট 17 প্রোর যেই ডিসপ্লে সাইডটা এইটা একদম পরিপূর্ণ ফুলফিল দিছে, এই জায়গাতে আমি দোষ ধরতে পারবো না কোনো। এরপর যদি হার্ডওয়্যারে যাই, স্ন্যাপড্রাগন 6s Gen 4 না আসলে এই দামের সাথে অতটা যায় না ভাই, প্রপারলি যায় না। এটা যদি আমি ব্যালেন্সড ফোন হিসেবেও ট্রিট করি, ওইভাবেও যদি জাজ করি, স্টিল এটা একটু লেসার পাওয়ারফুল দিকে। এর পাশাপাশি UFS 3.1 স্টোরেজ দিলেও একটু বেটারমেন্টের দিকে যাইতো। UFS 2.2 LPDDR4X স্ন্যাপড্রাগন 6s Gen 4, ইটস নট আ গুড কম্বো, বাট হ্যাঁ মোস্ট ডেফিনেটলি আপনি চালা নিতে পারবেন, ফোন স্মুথ থাকবে, অত ঝামেলায় পড়বেন না। হ্যাঁ আপনি গেমিং করতে গেলে তখন বুঝবেন যে না আপনি অতটা পাওয়ার ক্যারি করতেছেন না। সো এই নোট 17 অ্যান্ড নোট 17 প্রো দুইটাই কোন কোন গেমের ক্ষেত্রে কি কি প্রোফাইল অফার করতেছে সেটা আমরা টেক্সটে দিয়ে দিচ্ছি, এই জায়গায় আমরা এত গভীরে যাচ্ছি না। আমরা ব্যাটারি নিয়ে একটু কথা বলতে চাই, কারণ আমরা একটা প্যাটার্ন খেয়াল করতেছি, যখনই ফোন কোম্পানিগুলো দেখলো যে স্টোরেজের দাম প্রচুর পরিমাণ বাড়তি, র্যামের দাম প্রচুর পরিমাণ বাড়তি, ওরা কিন্তু হচ্ছে ব্যাটারির দিকে অলরেডি ঝুঁকতেছিল, ব্যাটারি বেশি বেশি ক্যাপাসিটি দেওয়ার দিকে অলরেডি ঝুঁকতেছিল, এখন আরও বেশি ঝুঁকে গেছে ব্যাটারির দিকে। ওরা লো যত পারো আমার থেকে লয়া লো, আনলিমিটেড, কত লাগবো ভাই তোর, তুই খালি নাম্বারটা লেখ আমি ফোনে বসা দিতেছি। সো সেম থিং ওরা করতেছে, অ্যান্ড সেই প্যাটার্নটা আমরা এখানেও দেখতেছি। 9000 mAh ব্যাটারি, 67 ওয়াটের চার্জার বক্সে, ব্যাটারির সাইডে কে খুশি না হয়ে আপনি কই যাবেন। সো এখন স্মার্টফোন ইউজিং প্যাটার্ন কিন্তু কাস্টমারদেরও চেঞ্জ হচ্ছে। আগে যেরকম আমরা স্মার্টফোনে খুব হেভি ইউসেজ করতাম, খুব হেভি টাইপের সব ধরনের কাজ স্মার্টফোনে করার চেষ্টা করতাম, মানুষ কিন্তু সেই প্যাটার্ন থেকে আস্তে আস্তে সরে আসতেছে। স্মার্টফোনের স্ক্রিন অন টাইম নিয়ে মানুষ এখন একটু কনসার্ন হওয়া শুরু করছে, যদিও মানুষ স্টিল এখনও প্রচুর পরিমাণ স্ক্রিন অন টাইম দেখে, এত টাইপের ইউসেজ বেড়ে গেছে, এই জন্য ওরা ব্যাটারিটা বেশি দিচ্ছে। লং টাইম আপনি ফোন ইউজ করেন, বাট আপনার যে পারফরমেন্স অনেক বেশি লাগবে, গেমিং করবেন, মাল্টিটাস্কিং করবেন, সেই সব প্যাটার্ন থেকে আপনি সরে যান, আপনার ফোনের ব্যাটারি নিয়ে চিন্তা করা লাগবে না। এই হচ্ছে কোম্পানির মোস্ট প্রবাবলি থিঙ্কিং, অ্যান্ড সেই থিঙ্কিং থেকেই তারা হচ্ছে ব্যাটারি সাইডে বেশি বাড়ায় ফেলতেছে। এখানে তাদের খরচও কম বাড়ানোর ক্ষেত্রে, অন্যদিকে যেখানে তাদের খরচ বেশি সেটা হচ্ছে স্টোরেজ টাইপটা বেটার দেয়া, স্টোরেজ বেশি দেয়া, র্যাম টাইপটা বেটার দেয়া, র্যামটা বেটার দেয়া, চিপসেটটা বেটার দেয়া, সেই সব জায়গাতে কিন্তু ওরা ভালো পিছিয়ে আসতেছে। অ্যান্ড নোট 17 প্রোর ক্যামেরার ক্ষেত্রেও কিন্তু সেম ব্যাপার, 50 মেগাপিক্সেল প্রাইমারিটা কোনো আউটস্ট্যান্ডিং কোনো সেন্সর দিয়ে রাখে নাই। এটাতে ছবি কেমন পাইছি আমরা কিছু স্যাম্পল দেখাচ্ছি, আপনারা স্যাম্পল দেখলে নোট 17 অ্যান্ড নোট 17 প্রোর দুইটারই প্রাইমারি নিয়ে একটা আইডিয়া পেয়ে যাবেন। বাট এই ফোন একটা আলট্রা ওয়াইড ডিজার্ভ করে, আমি আপনাদের বেশ কয়েক মাস ধরে বলে আসতেছি, আস্তে আস্তে আলট্রা ওয়াইড দেয়াটাও গায়েব হয়ে যাবে। সেম প্যাটার্নটা আমরা এখানেও দেখতেছি, প্রাইমারি ক্যামেরাটাই আপনার একমাত্র ভরসা, সেইখানের ছবিগুলো দেখে নেন। সবচেয়ে বড় যে জিনিসটা আমার মনে কষ্ট দিচ্ছে সেটা হচ্ছে 1080p 30 FPS ম্যাক্স 30-40 হাজার টাকা দামের ফোনে, এটা তো হিলারিয়াস একটা ব্যাপার স্যাপার ভাই, এটা কোনোভাবে মেনে নেওয়ার মতো না। এতটুকু ডাউনফল, এতটুকু নিচু নামবে সেটা আমরা ভাবি নাই অ্যাকচুয়ালি ভাই ক্যামেরার ক্ষেত্রে। সো এই জিনিসগুলো আমরা এখানে খেয়াল করছি। লাস্টে বাকি থাকে হচ্ছে সফটওয়্যার, HyperOS 3-তে রান করতেছে দুইটা ফোনই, Android 16 দিয়ে আসছে, সফটওয়্যার এক্সপিরিয়েন্স ভালো, বাট এটা তো চাইনিজ রম, আপনি নোটিফিকেশনের ইস্যু পাবেন, নোটিফিকেশন ডিলে, নোটিফিকেশন মিস হয়, এটা যে কোনো চাইনিজ রমের ফোনের ক্ষেত্রেই হয়, এটা আলাদা করে বলার মতন কোনো কিছু নাই, এটা আপনি ফেস করে আপনার কিনতে হবে। বাট আমাদের মূল যে ব্যাপারটা, চাইনিজ ফোন, চাইনিজ রমের ফোন মানুষ কিনে যাতে হচ্ছে প্রাইস অনুযায়ী ও অনেক বেশি স্পেক পায়, অনেক বেশি ভ্যালু ফর মানি পায়, সেখান থেকে কিন্তু শাওমির স্পেসিফিক্যালি এই নোট সিরিজ আমরা দেখতেছি অনেক দূরে সরে গেছে। শাওমির কিন্তু রিসেন্ট ডিভাইস লঞ্চ যে একদম ফালতু হচ্ছে তা না, শাওমি অফিসিয়ালি 17T লঞ্চ করলো লাস্ট বাংলাদেশে, ভাই ওয়ান্ডারফুল একটা ডিভাইস করছে, অফিসিয়াল প্রাইসিং অনুযায়ী খুব ভালো প্রাইসিং করছে, তখন কিন্তু আমরা প্রশংসা করছি। বাট নোট 17 সিরিজের ক্ষেত্রে প্রাইসিং ওয়াইজ চাইনিজ ভ্যারিয়েন্ট হিসেবে আমরা প্রশংসা করার কোনো জায়গা পাচ্ছি না, অ্যান্ড ডাউনগ্রেড করে বাকি সবাই করতেছে, ওরা আসলে একটু বেশি জাম্প দিয়ে ফেলছে। এখন নোট 17 সিরিজ নিয়ে গ্লোবালি লঞ্চ হওয়ার পরে, বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হওয়ার পরে যদি কোনো গুড প্রাইসিং দিতে পারে, মার্কেট ওয়াইজ কিছু একটা আশানুরূপ দিতে পারে, তখন হয়তো বা গেম চেঞ্জ হবে। এর আগ পর্যন্ত নোট 17 সিরিজের আমরা পক্ষে নাই ভাই। আপনারা অনেকে বলেন রিভিউয়ারদের কাছে যেই ডিভাইসই যায় সেটাই ভালো, একটা সমীকরণ বুঝেন, একটা ফোন যখন চাইনিজ রমের হয় তখন আমরা একভাবে জাজ করি, যখন সেটা গ্লোবাল রমের হয় তখন আমরা আরেকভাবে জাজ করি, যখন সেটা অফিসিয়াল হয় তখন আমরা আরেকভাবে জাজ করি। খুবই স্বাভাবিক, কারণ প্রত্যেকটা মার্কেট আলাদা। সো এই নোট 17 সিরিজের ফোনগুলো যদি গ্লোবালি আসে অ্যান্ড বাংলাদেশে যখন অফিসিয়ালি লঞ্চ হয়, হয়তোবা তখন যদি তারা বেটার ডিল অফার করে, আমরা সেই অনুযায়ী তখন ভালো পাইলে ভালো বলবো। এখন ভাই চাইনিজ ভ্যারিয়েন্টের ক্ষেত্রে আমরা খারাপ পাইছি, আমরা ক্লিয়ারলি বলে দিছি, এই হচ্ছে আমাদের কথা।